নমস্কার। আগরতলায় শহরে অর্থাৎ পৌর নিগম এলাকার বিশেষ জায়গাগুলোতে অটো চলাচলে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তারপর সাংবাদিক সম্মেলনে বিষয়গুলো তুলে ধরা হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরীর তরফে। এই সময় পর্যন্ত আমরা গতকালও এই বিষয় নিয়ে আলোচনা করেছি, আজ আরো একবার বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এই কারণে দিনভর বিষয়গুলো সম্পর্কে আপনাদের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। সাধারণ মানুষের অনেক প্রশ্ন, যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাধারণ মানুষ জানতে চান, তারা যদি নিজের অটো অর্থাৎ নিজে চালক নিজে মালিক যদি অটো নিয়ে কোথাও আসেন, বিয়ের অনুষ্ঠানে আসেন, তারা কোথায় অটো রাখবেন, কিভাবে তারা অটো পার্কিং করবেন এবং রাতে সেখানে যারা যে অনুষ্ঠানে অংশ নেবেন সেখান থেকে আবার কিভাবে ফিরবেন, সেখানে কোনো বাধার কারণ হবে কিনা, ট্রাফিক কোনো বাধা দেবে কিনা, পুলিশ কোনো বাধা দেবে কিনা, ইত্যাদি হাজারো বিষয়, সেখানে হাজারো প্রশ্ন রয়েছে, সাধারণের রয়েছে, যানবাহন যারা অটো মালিক রয়েছেন তাদের, এমন অনেকে আছেন। আবার কেউ কেউ অন ক্যামেরায় এসেও বলছেন যে কয়েকদিন পর পর ভিন্ন ভিন্ন স্টাইলে সেখানে নির্দেশ দেওয়া হয়, তারা কি করবেন। এখন নতুন করে আবার পিঙ্ক কালার করতে হবে অটোর সামনের অংশ, যারা রাজধানীতে আছেন। যারা বাইরে থেকে আসবেন তাদের অনেক নিয়ম সেখানে মানতে হবে। যে যাত্রী বহন করে আনবেন সেই যাত্রীর তরফ থেকেও অনেক বক্তব্য থাকবে, হয়তো সেই বক্তব্য সব কিছু বিষয় শুনতে হবে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক তথা মহামন্ত্রী তপন কুমার দে, সিআইটিইউ নেতা অমল চক্রবর্তীরও বক্তব্য আমরা গ্রহণ করেছি। আমরা তাদের বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে দাদা সুশান্ত চৌধুরী, ওনাকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, তো অটো 3 চাকা যে যানবাহন এগুলো নিয়ে বেশি উনিও জানেন সরকার পরিবর্তন বা প্রত্যাবর্তনের মূল যানবাহনের চালক শ্রমিকরা উনি ভালোভাবে জানেন। এগুলো কে জন্য লেখছেন? আমাদের রাজ্যের মাত্র আগরতলা ভিত্তিক 10টা বিধানসভা, 60 বিধানসভা ত্রিপুরা রাজ্য। তো আমরা কেন যাবো না? আমরা কেন হলুদ আর পিঙ্ক কালার লাগাবো? আমরা যাই প্রায় সময় যাই। উনি হয়তো কোনো রাজনৈতিক চাপে বা কিছু রাজনৈতিক পথে তো প্রত্যাবর্তন নাই, মানে দিল্লির এক বিন্দু তারা কিছু বলবেন না। কিন্তু সরাসরি তো উনি কংগ্রেস থাকার সময় দেখতাম উনি বিচে খুব মানে কি বলবো, মানে ব্রেনিশ লোক। তো এগুলো যে বলছে এগুলো পারতো না, এটা দিল, তারপর এগুলো পুলিশ তার কি করবে? ফাইন কাটবে, অনেকে গোপনে টাকা দিবে। এগুলি কথা না। তো কথা হলো যে পারমিট দিচ্ছেন, আমার কাছে এখনো 3টা পারমিট আছে। 3টা পারমিট মানে রোড পারমিট ওভার আছে। আমি গাড়ি কিন নাই, ক্রয় করি নাই, আপনাদের অনলাইনে বলছি। তো তখন তো এগুলি লাগে না, এখন তো ইলেকট্রিক গাড়ি দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার থেকে দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, মানে পরিবেশ দূষণ মুক্তর জন্য, মানে ব্যাটারি গাড়ি জন্য সাবসিডি দেয়। আমি ক্রয় করে দিই। তো উনি যে বললেন যে পিঙ্ক লাগবে কি লাগবে, রাজ্যটা উনার না, রাজ্যের মন্ত্রী সভার সদস্য হতে পারেন। রাজ্যটা কিন্তু সারা ত্রিপুরা, আনন্দবাজার, দরজা, গন্ডাচড়া এখান থেকে যাবে। সেটা রায় আমি আপনাদের মাধ্যমে বলছি। এগুলি ফালতু পুলিশ পুলিশ একটু মানে গুরুত্ব দিলেন ওনারা। কিছু আছে অনলাইনে রাজ্য সরকারের কোষাগারে ঢুকবে, আর কিছু ওই কি বলে কমাবে। এগুলো খুব খারাপ। এখন পারমিটের বিষয়, পারমিট লাগে না। এখন কেন্দ্র সরকার কে নীতিন গড়করি উনি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীকে বলেছেন যে তারা এই বেটারিগুলোকে গাড়ি কিনবে তাদের জন্য বিশেষ করে হ্যাঁ। তো উনি সুশান্ত চৌধুরী উনি যে বলছেন তুমি থাকিব বিষয়, এগুলো বাস্তবতা হবে না। আমি আপনাদের মধ্যে দাদা চৌধুরীকে বলছি, ফালতু এরকম করবেন না। কেউ নিলে আছে, বিরোধীরা আছে, প্রমাতা আছে, ওনারা থেকে অনুমোদন নিয়েছে।
আমরা শুনবো বিএমএস এর তরফে কি প্রতিক্রিয়া এবং সিআইটিউ নেতৃত্বের তরফে কি প্রতিক্রিয়া। এই সরকারের তো সার্কুলারের কোন বাংলা যেটাকে বলে মা বাবা নেই, কখন যে কি সার্কুলার দেয় এবং এই সার্কুলার যে কতটা গুরুত্ব বহন করে এটাই তো রাজ্যের মানুষ বুঝতে পারছে না। এটা অনেকটা ওই যে বলে না বাংলায় প্রবাদ আছে, নেই কাজ তো কইবার। অটো শ্রমিকদের সমস্যা লাঘবের জন্য কোনো উদ্যোগ নেই, কিন্তু এই অটো শ্রমিকদের নিয়ে একের পর এক সার্কুলার। আমি প্রথম জিজ্ঞেস করি এ সম্পর্কে কথা না বলে, এই যে মিটার লাগানোর জন্য সার্কুলার দিয়েছিল, অটোতে মিটার লাগাতে হবে। আপনারাই খবর করেছেন বহির্রাজ্যের লোকরা এসে লক্ষ লক্ষ টাকা আমাদের রাজ্য থেকে নিয়ে গেল এই মিটার লাগানোর নামে। আজকে একটা অটোতে মিটার আছে? এই সার্কুলারের কে জবাব দেবে? কে অটো শ্রমিকদের এই ক্ষতিপূরণ দেবে যারা এই টাকা লাগিয়ে টাকা দিয়ে মিটার লাগিয়েছিল? সুতরাং এই সরকারের সার্কুলারের তো কোনো গুরুত্ব নেই। কোথায় আলোচনা হয়েছে? কোথায় আলোচনা? প্যাসেঞ্জারদের সাথে আলোচনা নেই, শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনা নেই, সার্কুলার দিয়ে দিল। সার্কুলার দেওয়ার আবার 24 ঘন্টার মধ্যে আবার নতুন মিটিং, আবার নতুন সার্কুলার সংশোধন করা হয়েছে। দেখো, তা আমি বলি এই গ্রামের মানুষ, প্যাসেঞ্জার যারা, তাদের সাথে কথা হয়েছে? পরিবহন ব্যবস্থা তো আমাদের রাজ্যে বিপর্যস্ত। অটো ছাড়া তো বলতে গেলে আর কিছুই নেই। আগে চম্পকনগর থেকে টাউন বাস চলতো, আগে ওই কি বলে লালসিংহরাজ থেকে বাস চলতো, বিশালগড় থেকে বাস চলতো, এদিকে শিবনাথ থেকে বাস আসতো। আমাদের পরিবহন শ্রমিকদের যে সংগঠনগুলো আছে আমাদের রাজ্যের, আমার থেকে অনেক সিনিয়র আমার পাশে বসে আছে, জিজ্ঞেস করলে পাবে। আছে বাসগুলো? মানুষের একমাত্র মাধ্যম হচ্ছে এখন পরিবহন। কি ভালো ফিল্লসুলভ সিদ্ধান্ত! সিদ্ধান্ত যদি নিতে হয় সবার সাথে কথা বলে, সরকারের যে দুর্বলতা এটাকে আগে স্বীকার করা উচিত, যে আমাদের অন্য পরিবহনগুলো আমাদের রাজ্যের থেকে প্রায় উঠে যাওয়ার জোগাড়। আগে টিআরটিসি চলতো চম্পকনগর থেকে, জিরানিয়ার থেকে। কোথায় সেই সার্ভিস? কোথায় সেই সার্ভিস? তাহলে ওখানে ছাত্রছাত্রীরা, আগে বলছে ছাত্রছাত্রীরা আছে, এখন বলছে ছাত্রছাত্রীরা আসতে পারবে। তাহলে ছাত্রছাত্রীরা 2 ঘন্টা মাস্টারের বাড়িতে পড়বে, এই সময় অটোগুলো কোথায় থাকবে? পার্কিং কোথায় করবে? অটো শ্রমিকদের পার্কিং এর ব্যবস্থা নেই, তাদের ইউনিয়ন অফিসগুলো ভেঙে দিয়েছে, তারা বাথরুম করার জন্য যে বিভিন্ন ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো আগরতলা শহর থেকে তুলে দিয়েছে। এগুলো নিয়ে তুমি কোনো সমাধানের রাস্তা না খুঁজে শুধুমাত্র নতুন নতুন সার্কুলার, এটা হচ্ছে চমক। এবং আমি বলবো এই সার্কুলার এই সরকারের যে বেসিক ক্যারেক্টার, শুধুমাত্র চমক দেওয়া, এই চমক দেওয়ার একটা রাজনীতি। এই সার্কুলারের কোনো সারবত্তা নেই, এই সার্কুলারের ভিতরে কোনো অর্থ নেই। রাজ্যের আগরতলা শহরের এই জ্যাম যদি তুলতে হয়, আগরতলা শহরের এই জ্যাম যদি মোকাবেলা করতে হয়, তার জন্য সরকারকে মাস্টার প্ল্যান করা দরকার। রাস্তাঘাটের মধ্যে যে ওই বেআইনি সামগ্রী গাড়ি পার্কিং করে রাখছে, বড় লোকরা সব গাড়ি পার্কিং করে রাখছে, তার জন্য কি হবে? আমার তো মনে আছে এক সময়ের মুখ্যমন্ত্রী এ রাজ্যে, উনি আমাদের তৎকালীন বাম পরিচালিত মেয়রকে সাথে নিয়ে রাস্তায় নেমেছিলেন, গাড়ি পার্কিং রাস্তায় করতে দেবেন না। এখন তো সবার গাড়ি রাস্তায় পার্কিং করে। এটা সরকারের দায়িত্ব যে এই জ্যাম কি করে মোকাবেলা করবেন, তার জন্য মাস্টার প্ল্যান চাই। শুধু অটোকে দায়ী করলে আগরতলা শহরের জ্যাম উঠে যাবে। তাদের এই সার্কুলার যদি দিতে হয়, সবার সাথে কথা বলে দিতে হবে। হঠাৎ মনে হলো গোলাপি কালার করে দিতে পারে, এটা তো হাস্যকর কথা। এটা ওই যে আমাদের ইতিহাসে পড়েছি কি, মোহাম্মদ বিন তুগলক মনে হলো রাজধানী সরিয়ে দেবো, মনে হলো ওদের কালার পাল্টে দেবো। এটা তো মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব। সুতরাং এই জিনিস চলতে পারে না। এই সরকার জনস্বার্থে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, একের পর এক এই রাজ্যের গরিব, শ্রমিক, মেহনতি মানুষের পেটে লাথি মারার জন্য এই ধরনের সার্কুলার জারি করে, এবং এই ধরনের সার্কুলার জারি করার মধ্য দিয়ে সমস্যার কোনো সমাধান হবে বলে আমরা অন্তত মনে করি। নমস্কার, কে বলছেন? প্রদেশের বলছি। হ্যাঁ, বল। আমাদের যানজট লইয়া যে সমস্ত সিদ্ধান্ত পরিবহন দপ্তর নিতে আসছে মন্ত্রী মহোদয়, তবে তাদের যে সিদ্ধান্ত তো ভ্যালু নাই, কারণ তাদের মন্ত্রীরই ভ্যালু নাই, আর সিদ্ধান্তের কি ভ্যালু থাকবো? কারণ আজকে যদি একরকম সিদ্ধান্ত করে 2 দিন পর বা 2 ঘন্টা পর আবার সিদ্ধান্ত পরিবর্তন করে। আজকে যে সিদ্ধান্তটা করছে সেই সিদ্ধান্তটা
আমাদের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের প্রতি কি দৃষ্টিভঙ্গি? আমাদের একটা গাড়ি নিতে গেলে আর একটা গাড়িটা রাখতে হবে। আমাদের ছাত্ররা যখন পড়াশোনা করবো গাড়িটা তো আর আয়া পড়তে পারতো না, আবার চললামে, কিন্তু গাড়িটা রাখতে কোন জায়গায় রাখবো? তাদের কোয়ার্টারের সামনে থাকা দিব আমরা রে। কিন্তু এই যে সিদ্ধান্ত, অপরিকল্পিত সিদ্ধান্ত এবং মানুষকে যানজটে আরো বেশি হয়রানি করার জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে। আর তাদের মাথায় কোনো ভ্যালু আছে কিনা? আর শিক্ষিত লাগবো, রাজনীতির ব্যক্তিত্ব লাগবো। গুন্ডা যদি মন্ত্রী হয় তাহলে দেশের অবস্থা এই অবস্থা হয়। আমাদের সাধারণ মানুষের কথা কি ভাবছে? 89,000 টাকা 1 লাখ টাকা ভাতা আছে, আমাদের কিন্তু 1 লাখ টাকা ভাতা নাই, 2,000 টাকাও ভাতা নাই। ওরা খালি ওদের চিন্তা করে। আমরা যে গাড়িটা নিয়ে লইয়া যাবো, এই গাড়িটা যে আইতে আমরা প্যাসেঞ্জার না আনতে পারি, এই চাপ কার উপরে পড়বো? সাধারণ মানুষের উপরে পড়বো। কারণ তখন গাড়ি ভাড়া তখন আমার দিতে এখান থেকে 500 টাকা, আমি দিতে পারতাম 300 টাকা। এই ধরনের চিন্তাধারা যদি মন্ত্রী মহোদয়রা করে, দেশটা কিভাবে চালাইবো, সাধারণ মানুষ কিভাবে থাকবো? জানি ওই বান্দররা তো কুড়াল দিলে যে জাম্বুরা গাছ রাখে না, আমাদের ত্রিপুরার যে এই অবস্থা হয়েছে, আমরা বান্দররা হচ্ছে কুড়াল দিচ্ছি, এখন জাম্বুরা গাছ সব কাটবো। এই অবস্থায় আছে আমাদের এই মন্ত্রী মহোদয়রা। আমরা আপনার মাধ্যমে অনুরোধ করবো সার্বিক চিন্তা কইরা যাতে এই ব্যবস্থা নেয়, এতটুকুই বলা। মহামন্ত্রী হিসাবে আপনাকে আমি বলছি, মাননীয় পরিবহন মন্ত্রী যে নির্দেশিকা দিয়েছেন ভালো, কিন্তু তাতে মানে সম্পূর্ণ হয়নি। শ্রমিকের যে বিষয়গুলো আছে, শ্রমিকের সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা কিন্তু জনসাধারণকে যে সার্ভিসটা দিচ্ছি সেখানে এটাও ঠিকভাবে হবে না। এই কারণে আমি বলছি আপনার, যেমন মনে করুন আগরতলা শহরে ই রিক্সা, যাকে আমরা টমটম বলি, এবং ইলেকট্রিক অটো রিক্সা, এগুলোর কিন্তু কোনো পারমিট নেই। এখানে যেখানে সেখানে ওরা চলাচল করে এবং 8 কিলোমিটার যে মানে কেন্দ্রীয় যে রুল পরিবহন দপ্তরের, যে ইলেকট্রিক অটো হোক বা ইলেকট্রিক ই রিক্সা হোক, তাদের ক্ষেত্রে 8 কিলোমিটার আপ ডাউন, 16 কিলোমিটার ধার্য করা হয়েছে। কিন্তু সেটা পরিলক্ষিত হবে না যদি বাস্তব ক্ষেত্রে এটা যদি দেওয়া হয়, মানে ছাড় দেওয়া হয়। আমরা চাইব অচিরেই এইগুলোর জন্য একটা রুট পারমিট তৈরি হোক। আমরা মাননীয় ডেপুটি এবং পরিবহন মন্ত্রীর কাছে বিনম্র আবেদন রাখব যে এই বিষয়ে আপনারা অতি সত্বর যাতে একটা পারমিট ব্যবস্থা করা হয়। রোড পারমিট হিসেবে থাকলে প্রত্যেকে একটা সিন্ডিকেটের মাধ্যমে তাদের গাড়িগুলো চালবেন এবং জনসাধারণকে সার্ভিস দেবেন। এখন দেখা যায় আগরতলা শহরে যেটা যানজট মুক্ত করার জন্য শহরের যে প্রক্রিয়া করা হয়েছে তাকে উন্নততর করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে অটোর থেকে, মানে আমাদের যে অটোগুলি যেগুলিতে আপনি সিএনজি বলুন বা পেট্রোল চালিত বলুন, সেটা থেকে কিন্তু এই সংখ্যাগুলো বেশি হয়েছে, মানে ইলেকট্রিক ই রিক্সা এবং ইলেকট্রিক অটো রিক্সা। যে কারণে এখন এটা তো বলতে গেলে তাদের রুজি রুটি এখন বন্ধের মাথায়, মানে অর্ধেকও হচ্ছে না আগের তুলনায়। এখন মানে ইনস্টলমেন্ট দেওয়া, যে গাড়ি যারা ক্রয় করছেন বিভিন্ন ফাইন্যান্স থেকে বা ব্যাংক থেকে, তারা সে পয়সা দিতে পারছেন না, গাড়ির মেনটেনেন্স হচ্ছে না। তাছাড়া ইন্স্যুরেন্স বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ফিটনেসের ক্ষেত্রে সর্বভারতীয় আমাদের যে বিপিটিএমের সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় যোগেশ শর্মাজি বলেছেন, ফিটনেসের ব্যাপারে কেন্দ্রীয় যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মোতাবেক রাজ্যেও ফিটনেস মকুব করার একটা প্রক্রিয়া আছে। বিগত কিছুদিন আগে আমাদের ট্রান্সপোর্টের কার্যকর্তা ভাইয়েরা মাননীয় মন্ত্রী সাহেবের সঙ্গে, পরিবহন মন্ত্রীর কথা আমি উল্লেখ করছি, সেখানে ওনার সঙ্গে যে আলোচনা করেছেন সেই বিষয়ে ওনারা রেখেছেন। উনি বলেছেন যে এই বিষয়টা যে অত্যন্ত গুরু গম্ভীর, মানে এই বিষয়ে ক্যাবিনেটের একটা অনুমোদন লাগবে। এই বিষয়ে উনি অতি শীঘ্রই একটা নির্ণয় আমাদেরকে দেবেন। আর জিরানিয়া থেকে যে অটোগুলি আসবে সেই অটোগুলো নিয়ে ওনারা, মাননীয় মন্ত্রী আমাদের দুটো কেন্দ্রস্থল দেখিয়েছেন, মানে স্ট্যান্ড বলেছেন। সেটা একটা বলেছেন জেলখানার যে মাঠ, সে মাঠ, আরেকটা হচ্ছে চন্দ্রপুর। তাহলে আমরা যেহেতু গাড়ি সমস্তগুলি চন্দ্রপুরে আছে, চন্দ্রপুর আইএসবিটির কথাই আমরা সেখানে
প্রেফার করব। জেল আসন ওইখানে স্কুল আছে, সেখানে স্কুলের ডিসচার্জ হবে এবং এটা সেটা যানজট মুক্ত শহর রাখতে গেলে এটা করা দরকার। এখানে বিশাল পরিসরের জায়গা আছে সদ্যপুরা এসবিটিতে, আমরা সেই বিষয়টাই আমরা মান্যতা দিচ্ছি। বিশেষ করে অন্য জায়গা থেকে যেগুলো আসবে, যেমন সিদাইমনপুর, বামুটিয়া, এসব জায়গা থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলি আপনার সার্কিট হাউস পর্যন্ত আসতে পারবে এবং সেখান থেকে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে ওনাকে ব্যাক করতে হবে। কিছু কিছু বিষয় আজ আছে, যেমন মনে করেন স্টুডেন্টদের নিয়ে যাওয়া, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের যথারীতি অটোতে দেওয়া হয়, তার দূর দূরান্ত থেকে যান, সময়ের কারণে 2-3 গাড়ি চেঞ্জ করে যেতে হয়, সেই কারণে ওনারা গাড়ি ভাড়া করে রেখেছেন, অটো হোক, ইলেকট্রিক অটো হোক, সেই ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ওনারা বলেছেন। কিন্তু কিছু প্রাইভেট টিউটার আছেন যাদের ব্যবসায়ী প্রাইভেট টিউটার, তারা কি করছেন, নিজে গাড়ি কিনে ড্রাইভার দিয়ে গাড়ি চালাচ্ছেন, কিন্তু গাড়ির নম্বর সেটা কমার্শিয়াল নয়। আমরা বলবো সেই জায়গায় যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে এখানে জনসাধারণ বা স্টুডেন্ট হোক তাদের ক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেমটা হচ্ছে এবং কমার্শিয়াল না হওয়ার কারণে সেটার মধ্যে একটা পরিবহন দপ্তরের যে আইনি বাধ্যবাধকতা সেটাও থাকছে। অচিরেই রাজ্য সরকার আমাদের যে বিষয় আছে, এছাড়া অনেক বিষয়গুলি আছে, আমরা আগেও জেটিসির কাছে এবং মাননীয় কমিশনার, ট্রান্সপোর্ট কমিশনারের কাছে আমরা দাবি সনদ রেখেছি যে আমাদের যে শ্রমিক কল্যাণ বোর্ড, মানে সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, যেটা আমাদের শ্রমিক কল্যাণে প্রয়োজন, অন্যান্য রাজ্যগুলিতে শ্রমিক কল্যাণ বোর্ড হয়েছে, আমরা চাইব মাননীয় পরিবহন মন্ত্রীর কাছে অচিরেই যেন রাজ্য একটা শ্রমিক কল্যাণ বোর্ড তৈরি করা হয়। নমস্কার, কে বলছেন? আলোচনা হয়েছে। নমস্কার, কে বলছেন? আলোচনা হয়েছে এই সম্বন্ধে। এখানে আমাদের রাষ্ট্রপতি সরকারের যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার সন্তোষ স্যার উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সমস্ত অধিকারী এবং ট্রাফিক ডিপার্টমেন্টের সমস্ত অধিকারী। নমস্কার, কে বলছেন? সবাই ছিল সেখানে। আমাদের অটো রিক্সা। হ্যাঁ, বলুন। দেখুন, আসলে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। যেমন আগরতলা শহরটা আজ থেকে 25-30 বছর আগে এটা একটা ভূতের বাসা ছিল। আমি বাংলা ভাষায় বলছি, আমি গ্রামের মানুষ, এখন আগরতলা থাকি। ভূতের বাসা। তুলসীবতী স্কুলের এখানে একটা গ্যাঞ্জাম ছিল, মোহনপুর ওইদিকে কাপড়ামারা ওইদিকে স্ট্যান্ড ছিল। এই স্ট্যান্ডটা শিফট করে রাধানগর নেওয়া হলো। পূর্বতন সরকার এই কাজগুলি করেছে, জানি না অনেকের মনে আছে। মডেল স্ট্যান্ড শিফট করে চন্দ্রপুরে নিয়েছে। বটতলা মডেল স্ট্যান্ডটা ছিল, মানে কি বলবো, এটা আমরা যাওয়া আসা করি, আমি এখনো বাড়িতে এই রাস্তায় চলি। এটা শিফট করে নাগরদোলার ভিতরে নেওয়া হলো। এখন আবার বাসবাজারটা শিফট করে কোথায় নিয়েছে জানি না, অনেকদিন যাবতীয় বাস কিনি না। বাসবাজার ঢুকতেই অটো স্ট্যান্ড ছিল, অনেক জায়গার অটো স্ট্যান্ড। এখানে ফুল বাগান লাগিয়েছে। এইবার দেখলাম বন্যার জল থেকে ফুল বাগান চা বাগান হয়ে গেছে। যেরকম যার অভিজ্ঞতা সে এই কাজই করে। আর অটোগুলি পুলের নিচে থেকে মেন রাস্তায় দাঁড়িয়ে থাকে, তারা সবসময় 8-10 জন থাকে। আমাদের অসুবিধা হলো আমরা কিছু বলার সুযোগ থাকে না, কারণ তারা জল বেঁধে এসে পাবলিকের উপর আক্রমণ করে, প্রায় সময় লক্ষ্য করি। এই যে সরকারের একটা সিদ্ধান্ত, জানি না এটা পৌরসভায় নিয়েছে না ট্রান্সপোর্ট দপ্তর নিয়েছে এই সিদ্ধান্ত। আর হাওড়া নদীকে বলে লাভ নেই, সর্বনাশ করেছে। কতগুলি পাথর ফেলে চিকন করে এটাকে ছড়া, আমরা গ্রামের ভাষায় ছড়া বলে, ছড়া, নদীকে ছড়া বানিয়েছে তারা।
তো আসলে তাদের দোষ নেই, অভিজ্ঞতা লাগবে, তো কাজ করার তো অভিজ্ঞতা লাগবে। ট্রাইফিক পুলিশ কোথায় শহরে? একটা ট্রাইফিক পুলিশ তো দেখি না। আমি সামনের দিনে ভাবছি যদি ট্রাফিক পুলিশ সামনে পড়ে ফটো তুলে রাখবো, কারণ দরকার আছে, হয়তো ভবিষ্যতে ট্রাফিক থাকবো না। এই যে একটা অবস্থা সরকার করছে, মানে বলে লাভ নেই, নিয়ন্ত্রণ করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু সিস্টেম থাকতে হবে। তো এই অভিজ্ঞতা অনভিজ্ঞ লোক যদি মন্ত্রী হয় সেই বিপদটা হয়। এটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা আগরতলায় যারা আছেন, নিয়মিত যারা যাতায়াত করেন অটোতে, তাদের তরফে বেশ কিছু বিষয় ছিল। মূলত বিষয়গুলো হলো যে অটোগুলো যে থাকবে তাদের বিভিন্ন জায়গায় তাদেরকে বেশি হয়রানি করা হবে কিনা বা চরম হয়রানির শিকার তারা হবেন কিনা, এই প্রশ্ন কিন্তু অধিকাংশ মানুষের তরফে উত্থাপন করা হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাবুটি দিয়ে বলছি। হ্যাঁ বলুন। স্যার, অটো চলাচলের ক্ষেত্রে যে নতুন নির্দেশনামা জারি করা হয়েছে তাতে শহরের যানজট এবং অ্যাক্সিডেন্ট অনেকটা কমবে নিঃসন্দেহে বলা যায়। কিন্তু পরিবহন দপ্তর থেকে গ্রামের অটোগুলির জন্য যে লক্ষণ রেখা দেওয়া হয়েছে তাতে কিছু অসুবিধাও রয়েছে। যেমন সেটা সময় নষ্ট হবে, কিছুটা অর্থের হানি হবে এবং সবশেষে যাত্রী এবং গাড়ির মালিক উভয়ের জন্য কিছু ভোগান্তি থেকে যায়। স্যার, নমস্কার। এবং এই বিষয়গুলো যারা তুলে ধরছেন তারা নিয়মিত যাতায়াত করেন, তাদের তরফে বক্তব্য যে বিভিন্ন সময় এই অভিযোগ অটো চালকদের তরফে উত্থাপিত হয়েছে, যাত্রী সাধারণ অভিজ্ঞতা থেকে বলছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি রানীবাজার মোহাম্মদপুর থেকে বলছি, মিস্টার প্রসেনজিৎ। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, কথা বলুন। এবং আজ আগরতলায় যারা কথাগুলো বলছিলেন আমাদের সঙ্গে, বিশেষ করে সিআইটিইউ নেতৃত্ব এবং ভারতীয় মজদুর সংঘের নেতৃত্ব, তারাও কিন্তু অটো চালকদের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের যে বিষয়বস্তু সবকিছু জেনে মন্ত্রীদের কাছে বলা বা মন্ত্রীদের সরকারের উদ্দেশ্যে বলা, প্রশাসনের উদ্দেশ্যে বলা, সে কাজটা তারাও শুরু করেছেন। নমস্কার, কে বলছেন? আমি একজন যাত্রী কথা বলছিলাম। আমি জানতে চাচ্ছি দু তিনটা জিনিস, স্যার। যে আমরা তো সবসময় ধরুন একটা আমরা যেভাবে এখন চলাচল করছি এখনো তো দুর্ভোগের শিকার হচ্ছি। কিরকম হচ্ছে স্যার, যেরকম সন্ধ্যা হলে, যেমন আগে মন্ত্রী মহোদয়রা বলে দিয়েছিল যে অটোর পিছনে 3 জন বসতে হবে, কিন্তু বিকাল 4টা বাজলে দেখা যায় অটোতে 4 জন পিছনে নিতে, তাহলে আইন ওইখানে কোথায় মানা হচ্ছে? ওইগুলি প্রশাসন কোথায় দেখছে? ওইসব তো দেখছে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো স্যার, আমরা যখন ধরুন যেই অটোটাতে যাবো বা ঘুরতে যাবো, তো আপনারা বলছেন যে শহরের মধ্যে যদি বাইরের অটোগুলি ঢুকে তাহলে যানজট সৃষ্টি হবে, কিন্তু এখন যে অটোগুলি থেকে, পারমিট অটোগুলি থেকে সবচেয়ে তো দেখা যাচ্ছে ইলেকট্রিক অটোগুলি শহরের মধ্যে বেশি চলছে। তো এগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? কিভাবে নিয়ন্ত্রণ করা হবে স্যার? তা কমবে নাকি একই রকম থাকবে স্যার? তৃতীয় নাম্বার হলো স্যার, গোলাপি রঙে কেন ডিসিশন করা হলো? অন্য কোনো রং ছিল না স্যার? এটা থেকে একটু রং লাগানো হচ্ছে না? রাজনৈতিক রং লাগানো হয়েছে কিনা, এতটুকুই আমার একটু জানার স্যার। নমস্কার। আমরা যখন কথা বললাম, সিআইটিইউ নেতৃত্ব হোক কিংবা বিএমএস নেতৃত্ব হোক, তাদের তরফে কিন্তু শ্রমিকদের সাথে, অর্থাৎ যারা অটো চালক আছেন, শ্রমিক বন্ধু আছেন, পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত বন্ধুদের আছেন, তাদের স্বার্থের কথা বলা হচ্ছে। নমস্কার, কে বলছেন? তো সিদ্ধান্তটা যে সুমন্ত বাবু নিয়েছে ভালো হয়েছে। আজকে দিন সরকার আজকে ব্যবস্থা ভালো হচ্ছে। যদি মানুষের 2-4 টাকা বেশি খরচ হয়, কি হচ্ছে তাতে? ইনকাম বাড়ছে, আজকে দিন এসেছে, অনেক রোজগার হয়েছে, মানুষের ইনকাম ডাবল হয়েছে, ডাবল ব্যবসা, ডাবল ইঞ্জিন, সবকিছু ডাবল। কি প্রবলেম হয়েছে তাতে? খুব ভালো হচ্ছে। আজকে দিন সরকার ঠিক আছে, ভালো হবে।
নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি সমাজের বলছি। হ্যাঁ বলুন। আগরতলা শহরে আপনার ই রিক্সা, পেট্রোল রিক্সা, ঠেলা গাড়ি মানে হরিপুর রেডি মানে রিক্সাগুলো 50 টাকা শুধু অটোকে তার আর 2 নম্বর হলে এখানে যারা তারা ব্যাংক পিছনে ভর্তি করে দিল তুমি মন্ত্রী একটা ভালো ডিসিশন হয়েছে আপনি রং করার কিন্তু ঘোরার কোনো অবস্থা যেখানে অটোটা 4টা 5টা মানুষ রাস্তায় থেকে যাওয়া হাঁটা যায় না, গাড়ি যায় না, সেটি চাপ হাসপাতালে যদি এরকম অবস্থা হয় সেই যদি দায়িত্ব সবাই দিয়েছে দেখা উচিত এবং লেখা শুয়ে যা ভালো করতে ভালো, কিন্তু যদি খুব বেশি করে আনতে হবে ভালো থাকবেন, সাবধান। আমাদের অটো রিক্সা মজদুর সঙ্গে ইউনিয়নের সমস্ত কার্যকর্তা নমস্কার, কে বলছেন? এবং আমার নমস্কার, উদয়পুর থেকে বলছি। অটো চালক দিদি, সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ এই সরকারকে তুত মারছে। কারণ দেখেন, এই রাজ্যের যদি অটোটা আগরতলা থেকে মাথামারিতে আসবে, কোনো কারণের জন্য আসলে একটা মারুতি গাড়ি নিলে 1,500 টাকা লাগবে, একটা অটো আনলে 800 টাকা লাগবে। সাধারণ মানুষের পয়সাটা বেঁচে যাবে। বা উদয়পুর থেকে যদি আপনি মনে করেন আগরতলা কোনো কাজে গেল বা কোনো দরকারে গেল, কিন্তু রিজার্ভ ছাড়া তো আর কোনো কারণে যাবে না। আগরতলা সেন্টার নেওয়ার জন্য উদয়পুরের অটোটা যাবে না, কারণ হসপিটালে যাক বা কোনো কাজে যাক বা ট্রেন গাড়িতে যাক, কিন্তু আসলে করেছি, কিন্তু সেটাকে আমরা বলি তার মধ্যে একটা বিষয় করার দরকার ছিল যে উদয়পুর থেকে আসার সময় রিজার্ভ বুক করে আসতে হবে এবং সেদিকের থেকে যা যা করণীয় তা করার দরকার ছিল। কিন্তু আসলে সরকার উল্টা পথে সবসময়, কারণ এই সরকারটা হলো শ্রমিক শ্রেণীর মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কারণ যদি শ্রমিকের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে সাধারণ মানুষ যারা শিক্ষিত ছেলেরা যে অটো চালাচ্ছে, অনেক হাই র্যাঙ্কের পোলাপান অটো চালাচ্ছে, সাধারণ নির্ভর করার জন্য এই সরকার 50,000 চাকরি দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কারণ চাকরি তো দেয়নি, অটোর মাধ্যমে জীবনযাপন করছে। কিন্তু প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধিজন হচ্ছে, কিন্তু সেটা বলে না। আমরা দেখলাম কিছুদিনের মধ্যে আমাদের উদয়পুর শিল্পারের মধ্যে গ্যাস ডেলিভারি করছে, কিন্তু খয়েরপুর থেকে যদি উদয়পুর, অমরপুর, উদয়পুর সমস্ত ক্ষেত্রে যদি গ্যাস গাড়ি ট্রেন করে আনার দেওয়ার ক্ষেত্রে 81 টাকা 57 পয়সা তার আমরা কিনতে লাগে যারা গ্যাস কিনি। কিন্তু যখন এখন উদয়পুর থেকে খিলপাড়া থেকে যখন ডেলিভারি করে যাচ্ছে, কিন্তু 10 পয়সা কমানোর জন্য এই রাজ্য সরকার কোনো চিন্তা ভাবনা করে শ্রমিকদেরকে 10টা পয়সা 2 টাকা কমিয়ে দিই। কেরিং আগরতলা যে কেরিংটা রয়েছে সেই কেরিংটা খিলপাড়া থেকে আমাদের উদয়পুরে ডেলিভারির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সরকার তো কোন জায়গাতে রয়েছে তাদের সাধারণ শ্রমিকের সাথে কারণ যেটা করছে সংগঠনের শ্রমিকের বিরুদ্ধে করে যাচ্ছে এবং সমস্ত জনগণের মনে ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ সাধারণ মানুষ, আমি প্রথমে বললাম, একটা মানুষ সাধারণ, আমার একটা অটো গাড়ি আছে, মনে করেন আমি উদয়পুরে যাবো, আমার অটোটা দিয়ে যদি আমি উদয়পুরে আগরতলা যাই তাহলে আমার এখানে 300 টাকা লাগবে। আমি যদি একটা আরেকজনের থেকে একটা গাড়ি বা অন্য গাড়ি নিয়ে যাই তাহলে আমার এখানে 1,500 টাকা খরচ হবে। তাহলে ডিফারেন্সটা কতটুকু, তাহলে পোষাটা কাজ যাবে। সাধারণ মানুষের জন্য সরকার কতটুকু ভাবনা চিন্তা করছে। আমরা আশা করি সরকার যেটা করেছে করুক, সে আইনগত প্রশাসনিকগত বা যানজট কমানোর ক্ষেত্রে সেটা করতে পারে, কিন্তু এই বিষয়টা যাতে একটা গাড়ি উদয়পুর থেকে আগরতলা যাবে সেটা যাতে রিজার্ভের মাধ্যমে গেলে যাতে পুলিশ হয়রানি না করে। কারণ যে ঘোষণা দিয়েছে পরিবহন মন্ত্রী, কারণ পুলিশ প্রতিনিয়ত এখন হয়রানি স্বীকার করতে হবে, কারণ সাধারণ অটো চালিয়ে কত পায়। কারণ একটা অটো ফাইন্যান্সের মাধ্যমে নিয়ে যাচ্ছে 8,000 6,000 টাকা দিয়ে যাচ্ছে, কত টাকা, কিন্তু অটো চালিয়ে আমরা কথা বলি, অটো চালিয়ে কিন্তু তাদের সংসার চলার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। কিন্তু সরকার সেদিকেও ভাবার দরকার ছিল, কারণ শিক্ষিত যা যুবকেরা আসতে অটো চালাচ্ছে, কিন্তু কারণ সরকারের ভাবনা চিন্তা না করে প্রতিনিয়ত একটার পর একটা আইন জারি করে যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, গাড়ির কাগজপত্র প্রতিনিয়ত বাড়ছে। ছিল এবং আমার শিবাজলা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ওরাওয়ার ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিল। একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সামনে পুরো জায়গা পিঙ্ক কালার করতে হবে। পিঙ্ক কালার করার পরে আমরা পারমিটে লিখতে হবে। পারমিট লেখার আমরা 15 কিলোমিটার রেঞ্জের মধ্যে আমরা মিটার ওটা নিয়ে যেতে পারবো।
যদি 1-2 কিলোমিটার বেশি হয় এতে আমাদের ছাড় দেবে, 1 কিলোমিটার বেশি হতে ছাড় দেবে। আর যে নরসিংগড় থেকে যেগুলো গাড়ি কামানচুরি নিয়ে আসে এরা নামাতে হবে সার্কেট হাউস, এখান থেকে যে আমতলি বা বাবুলসমিতি যেগুলো ইউনিভার্সিটি গাড়ি আছে নাগরদোলা নামিয়ে আবার খালি চলে যেতে হবে। তারপর রানীবাজার একটা দেবো তারা বলেছে এরা জেলখানা নামাতে হবে, কারণ প্রথম যে গত 3 দিন আগে যে প্রেসের মাধ্যমে যেটা আলোচনা নমস্কার, কে বলছেন? এমসির মধ্যে যারা গাড়ি আছে এমসি চলতে পারবে। হ্যাঁ বলুন। বলছিলাম যে ওর যে আপনারা আলোচনাটা করছেন খুবই প্রাসঙ্গিক, কিন্তু যেমন তো অনেকগুলি প্রশ্ন কথা বলুন। আগরতলার বাইরে ওপর বলি যদি আগরতলাতে না ঢুকে এই যে আগরতলা ম্যাডাম রাজ্য নিয়ে আগরতলা থেকে যে মিউনিসিপালিটি এরিয়ার বাইরে থেকে যদি একটা গাড়ি যদি আউট অফ মিউনিসিপালিটিতে যায়, কারণ ওই সময় তো ওই আউট অফ মিউনিসিপালিটি গাড়ি আছে এমসি চলতে পারবে। আমাদের যে আমরা শর্ট কথা যেটা বলি যে শর্ট নামে ওদের কত রাষ্ট্রপতি সরকার চিন্তা করেছে যে টুটিলি যদি সবাইকে বন্ধ করে ওরা তো চলতে হবে, কারণ ফাইন্যান্স আছে, ইনস্ট্রুমেন্ট আছে, ওরাকে একটা আশ্বাস দিয়েছে তোমরা নাগরদোলা স্টেশনটা নামিয়ে খালি চলে যাও। ওদেরকে 3টা রুটে 3টা ডিমার্কেশন করেছে। আজকে আমরা এখানে নমস্কার, কে বলছেন? আলোচনা দিয়ে আমরা কিছু জানতে পারলাম। এবং আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। কত সমস্যা যেটা 3 খালাস করেছে, এটা বাবু খুব ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু কিছু কিছু সিন্ডিকেট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মানে আজকে ট্রাফিক গেল ওনাদেরকে শুনে দিল, কালকে আবার ওই জায়গাতে এই লোকগুলো আবার নতুন নিয়ে ইয়ে করছে। বিশেষ করে আমি বলি জিবি বাজারে যে হসপিটাল হসপিটাল এখানে আপনারা গিয়ে দেখবেন কি অবস্থা হতো বলে, মানে কিছু বললে ওনারা আবার আমাদের উপর ইয়ে করে আসছে। বলে আমি বললাম বলে আপনারা এখানে রাখছেন রাস্তাঘাটে প্যাসেঞ্জার নামাচ্ছেন কেন? তোমার বলতে লাগবে না, এটা আমাদের আমাদের সরকারের এগুলো কি, মানে এগুলো যদি একটু ইয়ে করেন খুব ভালো হয়। মানে খুব খুব খারাপ অবস্থা, আমরা বুঝে যেতে পারছি না, খুব খারাপ অবস্থা। ভ্যান পুলিশ মারুতি ভ্যান আজকে সরিয়ে দিল, কালকে আবার নিয়ে এখানে রাখছে। দেখি একটা সিন্ডিকেট হলো রাস্তার মাঝখানে, এটা সিন্ডিকেট মানে বিএমএস সিআইটি সেম নিয়ম, বিএমএস হোক কালকে সিআইটি হবে, সেম ঘটনা। এই জায়গাতে সরকারি একটা হসপিটাল, বড় হসপিটাল, এই জায়গা থেকে যাতে আমি সুমন্ত বাবু আপনাদের মাধ্যমে সুমন্ত বাবুকে বলতে চাই, সুমন্ত বাবু আপনি একটু এই জায়গাটা অন্তত একটু দেখুন, এই অটোগুলি গিয়ে এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। যা তার ব্যবহার এদের, যা তার ব্যবহার মানে ছোট লোক না, মানে প্রচন্ড ছোট লোকের মতন ব্যবহার, সুগারের মতন ব্যবহার এগুলো অটো। এখান থেকে এগুলো সরানোর দরকার। আমরা তো গাড়ি নিয়ে যেতে পারি না, বাইক নিয়ে যেতে পারি না, রাস্তার মাঝখানে প্যাসেঞ্জার নামাচ্ছে, বললে বলে আপনার কি আমাদের কি অসুবিধা, আমি এখানে নামাচ্ছি, কি বলবো? কিছু বললে সিন্ডিকেট এসে আমার উপর হামলাও করে দিল, কি বলবো? আজকে ট্রাফিক সরিয়ে দিয়েছে, কাছে আবার বসে যাচ্ছে। এটি আমি বলবো আপনাদের মাধ্যমে সুমন্ত বাবুকে অন্তত জিবি বাজার থেকে যাচ্ছে মুক্ত করুক, সিন্ডিকেট মুক্ত করুক। যেহেতু হসপিটালের যে গ্রিন গেট এইখান থেকে খুব খারাপ অবস্থা এই জায়গাটা। আমরা কিছু জানতে পারলাম এবং শ্রমিকদেরকে বলেছে সমস্ত শাখা শ্রমিকদেরকে আমরা সহযোগিতা করার জন্য শ্রমিকদের সাথে আমাদের সহযোগিতা করে, কারণ এখানে যানজট বেশি বেড়ে গেছে এবং
কালারটা করতে বলেছে কেন? কালারটা করতে বলেছে, কালারটা দিয়ে আমরা পরিচয় হবে যে আমরা এএমসির গাড়ি, পৌর নিগম গাড়ি। আর যারা কালার নেই ওদেরকে প্রশাসন দেখবে কেন ঢুকছে। যদি স্কুল স্টুডেন্ট ছাত্র যারা আসে, কেউ যদি এয়ারপোর্ট গেলে ওর টিকিটটা একটা ফটো তুলে নিয়ে আসতে হবে, যাওয়ার সময় তো প্যাসেঞ্জার গাড়ি টিকিটটা থাকবে, আসার সময় ফটো তুলে নিয়ে আসবে, তাহলে ট্রাফিক আটকাবে না, প্রশাসন আটকাবে না। সেম যদি কোনো হসপিটালে কোনো রোগী নিয়ে যায়, যে কোনো নমস্কার, কে বলছেন? প্রশাসন কোনো ব্যবস্থা করবে না, একটা কাগজ নিয়ে আসবে। বিশ্বজিৎ কারণ এই যে টিকিট দেখতেছি এখন আমরা অটো নিয়ে। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। আগরতলা যে গুয়াহাটি রোডে যাবো, কিন্তু যানজট কমবো। যানজট কেমনে কমবো? আগরতলা তো বিশাল করে টমটম এটি বেলুনিয়া টমটম এটি একটা টম থাকবে প্রচুর পরিমাণে। তো যানজটটা কেমনে কমবো? সারাদিন একটা টমটম এটি জাম করলে কিছু আমরা কোন 4 টাকা গাড়ি নিয়ে গাড়ি চালানোর কোন জায়গা নেই রাস্তা। শুধু অটোর জন্য তো না, এই টমটম এটি সারাদিন ডেলিভারি করতে নতুন নতুন এর লেগে ফোন করলাম। হ্যালো, এই সরকারের তো সার্কুলারের কোনো বাংলা যেটাকে বলে মা বাবা নেই। কখন যে কি সার্কুলার দেয় এবং এই সার্কুলার যে কতটা গুরুত্ব বহন করে এটাই তো রাজ্যের মানুষ বুঝতে পারছে না। এটা অনেকটা ওই যে বলে না বাংলায় প্রবাদ আছে, নেই কাজ তো কইবার। অটো শ্রমিকদের সমস্যা লাঘবের জন্য কোনো উদ্যোগ নেই। নমস্কার, কে বলছেন? একের পর এক সার্কুলার। আমি প্রথম এখন অটোর কালার কালার টাকা কে দেবে? সরকার থেকে না পুরো জন দেবে। এটা সমস্যা সমাধান না হলে দ্বিতীয় দিন দেখবেন আপনার গ্রামের শহরে যে পেশেন্ট আছে না, তাদেরকেও পোশাক চেঞ্জ করতে হবে। কারণ নাম থেকে একটা অটো করে ওনাদের গ্রামের পোশাক লাগবে। শহরে ঢুকতে হলে এবার শহরের পোশাক গা দিয়ে এবার শহরের অটোতে বসতে হবে, কারণ ওনার কালার আছে, গ্রামে গা দিয়ে অটোতে বসতে হবে। আর সিদ্ধান্ত তো গভর্নমেন্ট চেঞ্জ হবে, কারণ উনি গ্রামের পেশেন্টার না গ্রামের গাড়ি, এটা কি করে বুঝবে? পেশেন্টারকেও আপনার সেইভাবে চলতে হবে। একটা ব্যাগে 2টা জামা রাখতে হবে। গ্রাম থেকে বেরোলে একটা জামা, আর শহরে ঢুকলে আর একটা জামা রাখবে। কারণ আমি শহরে এসেছি, তা নাহলে আমাকে চেনবে কি হবে? আমি শহরে না গ্রামে? সিদ্ধান্ত তো দেওয়া হচ্ছে না। একটা ইস্যু বলে একটা ইস্যু মাস্টার আপনার ছিল কোরবান টোরবান নিয়ে, কোরবান টোরবান বাদ দিয়ে এখন চলেছে উঠতে। মানে সমস্যা একটা সমাধান হতে হতে একটা সমস্যা সামনে, মানে পাবলিক ইস্যুতে থাকতে হবে, সমস্যা নিয়ে থাকতে হবে। কথা হলো এটা, সমস্যার সমাধান হবে না, ওই সমস্যা বরাবর পারবে আর কি বলবো। আমি প্রথম জিজ্ঞেস করি এ সম্পর্কে কথা না বলে, এই যে মিটার লাগানোর জন্য সার্কুলার দিয়েছিল, অটোতে মিটার লাগাতে হবে। আপনারাই খবর করেছেন, বহির্রাজ্যের লোকরা এসে লক্ষ লক্ষ টাকা আমাদের রাজ্য থেকে নিয়ে গেল এই মিটার লাগানোর নামে। আজকে একটা অটোতে মিটার আছে? এই সার্কুলারের কে জবাব দেবে? কে এই অটো শ্রমিকদের এই ক্ষতিপূরণ দেবে যারা এই টাকা লাগিয়ে, মানে টাকা দিয়ে মিটার লাগিয়েছিল? সুতরাং এই সরকারের সার্কুলারের তো কোনো গুরুত্ব নেই। আর কোথায় আলোচনা হয়েছে? কোথায় আলোচনা? প্যাসেঞ্জারদের সাথে আলোচনা নেই, শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনা নেই। সার্কুলার দিয়ে দিল, সার্কুলার দেওয়ার আবার 24 ঘন্টার মধ্যে আবার নতুন মিটিং, আবার নতুন সার্কুলার সংশোধন করা হয়েছে দেখলাম। তা আমি বলি, আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের প্রতিনিধিদের বক্তব্য। তার পাশাপাশি এই সময়ের মধ্যে যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অটো চলাচল, তার পাশাপাশি আরো কিছু যানবাহন রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? হয়তো নয়া নির্দেশ আসতে পারে। আপনারা দেখতে থাকুন PB24। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।